চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা প্রথমে চলে যাব অধ্যায় 5-এর অনুশীলনী। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 5-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 60। এখানে প্রথমেই আছে দেখো নাম্বার ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর হবে নাম্বার গ, 11টি। নাম্বার 2, পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমে আঘাত করে কিসের উপর? সঠিক উত্তর হবে নাম্বার খ, বাংলা ভাষার উপর। নাম্বার 3, কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করে? সঠিক উত্তর হবে নাম্বার ক, নৌবাহিনী। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার খ। নাম্বার খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1, অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে ড্যাশ নামে পরিচিত। এখানে হবে অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে কালরাত নামে পরিচিত। নাম্বার 2, নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 জন ড্যাশ খেতাব প্রাপ্ত। নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 জন বীর প্রতীক খেতাব প্রাপ্ত। এর পরবর্তীতে আছে নাম্বার গ, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। চলো শিক্ষার্থীরা নাম্বার গ এর মিলকরণটি করে আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, নাম্বার গ, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। নাম্বার 1, 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা। নাম্বার 2, 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। নাম্বার 3, 1971 সালের 17ই এপ্রিল প্রথম সরকারের শপথ গ্রহণ। নাম্বার 4, 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন। এর পরবর্তীতে আছে নাম্বার ঘ। নাম্বার ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। নাম্বার 1, মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়? নাম্বার 2, মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লিখো। চলো শিক্ষার্থীরা এই 2টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত? উত্তর, মুক্তিবাহিনী ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআর ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত হয়। নাম্বার 2, মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লিখো। উত্তর, মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম হলো 1, বীরশ্রেষ্ঠ, 2, বীর উত্তম, 3, বীর বিক্রম ও 4, বীর প্রতীক। এর পরবর্তীতে আছে নাম্বার ও, বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। নাম্বার 2, তোমরা কিভাবে বিদ্যালয় বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লিখো। চলো শিক্ষার্থীরা নাম্বারের এই 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। নাম্বার ও, বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষেরা অবিস্মরণীয় অবদান রেখেছেন। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেননি তারা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। গ্রামের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রু বাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে সহায়তা করেছেন। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষেরাও মুক্তিযুদ্ধে নানাভাবে অবদান রেখেছেন। বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সাধারণ মানুষেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রশ্ন নাম্বার 2, তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লিখো। উত্তর, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। প্রতি বছর এই দিনে সকালবেলায় আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়ে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে দিনটির উদযাপন শুরু করি। এরপর সবাই মিলে বিজয় র্যালিতে অংশগ্রহণ করি। র্যালি শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রতি বছর বিদ্যালয়ের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।
সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা বিজয় দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সকল শিক্ষার্থী এ আলোচনা সবাই অংশগ্রহণ করি। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার কল্যাণের জন্য দোয়ার অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে শহীদদের আত্মার কল্যাণ কামনা করে প্রার্থনায় অংশ নিই। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 6 অনুশীলনী করব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো পঞ্চম শ্রেণীর বাংলাদেশ। বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো। অধ্যায় 6 অনুশীলনীতে দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 6 অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 76। প্রথমে কি আছে দেখো, নাম্বার ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1, মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে নাম্বার ক, করতোয়া। নাম্বার 2, নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে নাম্বার গ, ওয়ারী বটেশ্বর। নাম্বার 3, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন? সঠিক উত্তর হবে নাম্বার খ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার খ, সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। নাম্বার 1, লালবাগ কেল্লার প্রথম নাম ড্যাশ। লালবাগ কেল্লার প্রথম নাম কেল্লা আওরঙ্গাবাদ। তারপরে নাম্বার 2, প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী ড্যাশ। প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী সোনারগাঁও। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার গ। নাম্বার গয়ে আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। প্রথমে আছে পাহাড়পুর। পাহাড়পুরের সাথে মিলবে হচ্ছে নওগাঁ, ময়নামতি কুমিল্লা, পানামনগর নারায়ণগঞ্জ, লালবাগ কেল্লা ঢাকা। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার ঘ। নাম্বার ঘয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লিখো। নাম্বার 2, পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল? চলো শিক্ষার্থীরা, এই 2টি প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। দেখো নাম্বার ঘ, সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ওয়ারী বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লিখো। উত্তর, ওয়ারী বটেশ্বরের প্রাপ্ত 3টি নিদর্শনের নাম হলো নাম্বার 1, ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা। নাম্বার 2, পাথরের হাতিয়ার ও নাম্বার 3, নানা ধরনের মৃৎপাত্র। প্রশ্ন নাম্বার 2, পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল? উত্তর, পানামনগর সোনারগাঁওয়ে অবস্থিত। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতি বস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে পানামনগর নতুন শহর হিসেবে গড়ে ওঠে। পরই সময়ে 19 শতকে হিন্দু বণিকেরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন। এভাবে পানামনগর বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার উ, বর্ণনামূলক প্রশ্ন। নাম্বার 1, ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? নাম্বার 2, ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? চলো শিক্ষার্থীরা, ও নাম্বারের এই 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখে আমরা এখন দেখে নিই। নাম্বার ও, বর্ণনামূলক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? উত্তর, ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো সংরক্ষণ করা প্রয়োজন কেননা 1, ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। নাম্বার 2, ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো নষ্ট হয়ে গেলে আমরা ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব। নাম্বার 3, প্রাচীন স্থান ও নিদর্শন থেকে আমরা তৎকালীন সময়ের আচার অনুষ্ঠান, জীবনধারা ইত্যাদি সম্পর্কে জানতে পারি। নাম্বার 4, ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোকে কেন্দ্র করে আমাদের পর্যটন শিল্প প্রসার লাভ করে। উপরোক্ত কারণগুলোর জন্য আমাদের ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো সংরক্ষণ করা প্রয়োজন। প্রশ্ন নাম্বার 2, ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? উত্তর, ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার করণীয় হলো নাম্বার 1,
ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের গায়ে দাগ দেব না। নাম্বার 2, প্রত্নতাত্ত্বিক স্থাপনার গায়ে কোনো কিছু লিখব না। নাম্বার 3, ঐতিহাসিক স্থান ধ্বংস করতে দেব না। নাম্বার 4, ঐতিহাসিক স্থান ও প্রাপ্ত পুরাকীর্তি বিষয়ে গবেষণা করতে আগ্রহী হব। নাম্বার 5, ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষায় সমাজের মানুষকে সচেতন করব।